হই 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 করে বাঁচি মৌচাকে মৌমাছি রই রই কাণ্ড সই সই শুনে যা যেই হলো শুরু থই থই গুরু গুরু সেই সেই মধু ভাণ্ড গুনে যা মধু জমে আছে কাছে ভুবন ডাঙার গাছে হই হই করে পৃথিবীর মধুটুকু খেয়ে যা হই 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 হই। আহা, এই হই হই করে যিনি গানটা শোনালেন তার গলা শুনে আমার মনে হয় যারা শুনছেন তাদের কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই আমাদের মধ্যে আজকে কে এসেছেন। ঠিক কথা। এবং তিনি এখনো পর্যন্ত এই রকম পর্যায়ে এই প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন হয়েও 3টে ফোন রিংয়ে উনি ফোনটা ধরেন যে কোনো মানুষের। এই একজন মানুষ যিনি কিন্তু প্রথম সারির সঙ্গীত শিল্পী হয়েও এখনো স্পষ্টবাদী, সত্যি কথা বলতে একেবারে পিছপা তো হনই না, বরঞ্চ স্পষ্ট করে সত্যি কথা বলতে ভালোবাসেন, যেটা আজকের মেয়েদের জন্য বড্ড বড্ড জরুরি। আর 3 নম্বর আমার যেটা মনে হয়েছে যে অন্তত লোপামুদ্রা মিত্রকে বলেই ফেললাম, সবাই বুঝতে পারছেন আমাদের মধ্যে হই হই করে যিনি এসেছেন, তিনি অন্তত যারা 25 বছর 30 বছর আগে যাকে দেখেছেন আজকে 2026 সালেও এতটুকু অমিল বোধহয় পাবেন না। এমন একটা মানুষ, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন সৎ সঙ্গীত শিল্পী কে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের বড্ড ভালো লাগছে, অন্তত আজকে বিশেষ দিনে, নয় কি? ঠিক, একদমই ঠিক, একদম ঠিক। শুধু 25 বছর আগে এখন হেভি করে সুন্দর করে সাজতে শিখে গেছে। আগে কিচ্ছু সাজতো না, এখন খুব সুন্দর সুন্দর করে চোখটা আঁকতে শিখে গেছে, সাজতে শিখে গেছে। ওজনটাও বেড়ে গেছে। না না না, এটা হচ্ছে তোমার সম্পর্কে বলা হয়। দেখো তুমি এমন লম্বা, সামনে দাঁড়িয়ে পড়লেন আর কিচ্ছু দেখা যায় না, সব ঢেকে দেয়, জানেন তো, সেরকম কথা দিয়ে। তো ওই রকম চওড়া পথ যত প্রশস্ত হয়েছে, লোপাদিও সেরকম ভাবেই এগিয়েছে। হ্যাঁ, আজকে অন্তত 2026-এ ধরো আন্তর্জাতিক নারী দিবসে দাঁড়িয়ে আমাদের আজকের দিনটা যথেষ্ট গুরুত্ব আছে। আমার মনে হয় পৃথিবীটা মানুষের, পৃথিবীটা নারী পুরুষ সমানের, এবং প্রচুর পুরুষ আছেন যারা এক একজন মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং তার পেছনে অনেক 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 জায়গায় এটা দেখা যায়। কিন্তু আমাদের একটা সামাজিক পরিস্থিতিটা ভারতবর্ষের এমন একটা জায়গায়, সেইখানেতে এখনও কিছু জায়গায় এখনও মানে ভেতরে ভেতরে পুরুষরা আটকান, পুরুষরা বাধা দেন। এই কথাটার থেকে আমার মনে হয় মহিলারা নিজেরা নিজেদের আটকান সব থেকে বেশি। তারা এখনও সংস্কারচ্ছন্ন। সেই সংস্কারের জায়গা থেকে মহিলারা যতদিন না নিজেরা বেরিয়ে আসবেন, একজন মহিলা কিন্তু একজন মহিলার শত্রু হন সব থেকে বেশি। কিন্তু তোমার যে ছোটবেলা, ধরো তুমি তো, আমরা সবাই তোমাকে পড়েছি, হ্যাঁ, তোমার জীবনটা মোটামুটি আমাদের সকলের বেশ মুখস্থ, সবকিছু জানে। হ্যাঁ, সেটা নতুন করে সেইটা জিজ্ঞেস না করলে, শুধু তোমার একটু ভিউজটা নিতে চাইবো যে তুমি যে পরিবেশে বড় হয়েছো, সেখানে মা, সেখানে মহিলাকে দেখেছো, তোমার যৌথ পরিবারে তোমার বড় হওয়া, সেখানে যারা মহিলা ছিলেন সেখান থেকে তুমি একটু অন্যরকম হয়ে নিজেকে নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়েছো। এর যে স্ট্রাগল, সংগ্রামটার সঙ্গে সঙ্গে তোমার একটা জেদ কাজ করেছিল। তোমার এই জেদের কথাগুলো না কয়েকটা যদি তুমি আজকে ইন্সপিরেশনের জন্য, সকলের জন্য তুমি যদি সেই কথাগুলো বলো, তুমি গান গাইতে পারো, তুমি শিল্পী হয়েছো, প্রমাণ করেছো। এখন মুশকিল হচ্ছে এই জেদের কথাগুলো, জেদ তখনও যেরম ছিল, জেদ এখনও তেমনই আছে। হ্যাঁ, সময় যতই মানি আর যতই বলি যে শরীরের তো একটা বয়স হয় এবং সেটাকে অস্বীকার করা যায় না, কিন্তু সেই ক্ষেত্রে আজও পর্যন্ত, এত দিন পর্যন্ত যেটা হয়, তখন একরকম স্ট্রাগল ছিল, এখনও মানে এই স্ট্রাগলটা বোধহয় কোনো মহিলা বা কোনো পুরুষ হিসেবে নয়, শুধুমাত্র বাংলা গান গাইলে এখন একটা স্ট্রাগল আছে। বলো না। হ্যাঁ, এবং সেই স্ট্রাগলটা শুধু গান শোনানোর ক্ষেত্রে নয়, এর সঙ্গে যারা থাকেন, যাদের সঙ্গে আমরা, মানে তাদের একটা বাংলা গান সম্পর্কে কোনো একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে যে এইখানে গাইবো, বা বিশ্বাস করি বা না করি একজন 30 বছরের পুরনো শিল্পী, তার সঙ্গে থাকবো, তার সঙ্গে বাজাবো, তো আমার কি সিকিউরিটি? আর এই জায়গাগুলোতে স্ট্রাগল তখনও ছিল, এখনও আছে। কেননা আমি আমার নিজের গান গাই, এবং আমার শুধু নিজের বলে না, আমার রবীন্দ্রসঙ্গীত যা গাই সেটা আমার মতো, আমার একরকম অ্যারেঞ্জমেন্ট, আমার ফোকগুলো আমার মতো অ্যারেঞ্জমেন্ট, এবং তার জন্য নির্দিষ্ট মানুষদের দরকার হয় যাদের নিয়ে আমি একসাথে থাকতে ভালোবাসি।
এবং আমি সবসময় একসাথে থাকতে ভালোবাসি, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রাগলটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, এটা একজন পুরুষ, আমি নারী বলে বলছি না, এইটা কিন্তু, কারণ আমার ধারণা আমার মতো যে কোনো পুরুষ শিল্পীর ক্ষেত্রেও এইটা একটা কাজ করছে। কারণ এখনকার যে জেনারেশন, আমি মানে এই যে আমাদের সঙ্গে কাজ করা, মানে যতই বলো আমি সামনে গান গাই, আমার সঙ্গে যারা রয়েছেন তারা বাজাচ্ছেন বা আমাদের সঙ্গে, তারা আমাদের সাপোর্টিং সিস্টেম। ওরা ছাড়া আমি বাঁচবো না, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু আমি ছাড়াও ওরা বাঁচবে না, এটা আমি বলে নই, মানে যে কোনো সিঙ্গারের ক্ষেত্রে বা এই সম্পর্কগুলো কোথায় একটা মনুষ্যত্বের সম্পর্ক, তো এই সম্পর্কগুলো কোথায় গন্ডগোল করছে, সেটার সঙ্গে কিন্তু নারী পুরুষের কোনো মিল নেই। সময়ের এবং সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তুমি বলছো। মনুষ্যত্বের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে এবং মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে। ঠিক। এবং সবাই ভাবছে আমি রাজা হব। সবাই যদি রাজা হয়, তাহলে মন্ত্রী কে হবে, প্রজা কে হবে, সেপাই কে হবে, চাষ কে করবে? ঠিক। কিন্তু এই তাহলে তো সমাজটাই চলবে না। কি ভালো কথা। এই এই কথা প্রসঙ্গেই একটা উঠে আসে, যে একদম তোমার ক্ষেত্রেই উঠে আসে, এত বছর ধরে দাপটের সঙ্গে তুমি নিজের সম্পর্কের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, এবং তোমার এই যে এক্সপ্রেস টু পুরো তোমার সঙ্গে যারা যে সমস্ত ছেলেপুলে থাকে, তোমার প্রতিটি ক্ষেত্রে তোমার পয়েন্ট অফ ভিউ, সেইটা থেকে তুমি নড়ছো না, এবং একই জায়গায় বারবার তোমার সাথে এই দুটো শব্দ জুড়ে যায়, একটা দাপট, একটা হই হই করে বাঁচা। এগুলো এত সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ইউএসপিটা কি? মানুষ তো সেটা জানতে চাইবে, যে যে এত দুঃখটা পাই, ঠোঁটকাটা মানুষ, আর যে তারপরেও দুঃখটা পাই, যে খারাপ লাগাটা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটাও জীবন হিসেবেই অ্যাকসেপ্ট করি। হুম। মন কি খারাপ হয় না, দুঃখ কি হয় না, কান্না কি পায় না, সবই খুব অত্যন্ত বেশি হয়, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় যে এটাও আমার জীবন। যেমন একটা হই হই করে আনন্দ পেলেও সেটা জীবন, তেমনি খুব দুঃখ পেলেও সেটা জীবন, যে কোনো সমস্যাই জীবন। এইটাকে অ্যাকসেপ্ট না করলে তখন এটা হয়। একজন মেয়ে হিসেবে ধরো, এই যে তুমি এত বড় দায়িত্বটা নাও, মানে আমরা তো এটা আজকে মেয়ের জন্যই পারি, ছেলেরা এতটা দায়িত্ব নিতে পারে না। একদম তাই, মানে আমাদের বৈজ্ঞানিকভাবে এই যে আমরা মাল্টিটাস্কার, এইটা সম্ভব, কিন্তু সবাই প্রমাণ করতে পারে না। হ্যাঁ। কিন্তু লোপা, তোমার কাছে এটাই প্রশ্ন যে তুমি প্রতি মুহূর্তে প্রমাণ করো। যে সময় মনে হচ্ছে, এই যে তুমি ক্রাইসিসের কথাটা বললে, খুব মন দিয়ে শুনছিলাম, সত্যিই তো ক্রাইসিস, এখন আর্টিস্টের ক্রাইসিস, বাংলা ফিল্ম জগৎ বলো, গানের জগতে বলে ক্রাইসিস। কিন্তু সেইটাকে ওভারকাম করার জন্য আমাদের যদি কতগুলো প্রতিবাদী মুখ বা সফল মুখ বা ধরো লড়াকু মুখ ভেসে ওঠে, লোপামুদ্রা মিত্র আমি তাদের একটা মধ্যে কথা একজন, বলবো? সেইটা কিন্তু জানার না, আমাকে দেখতে প্রতিবাদী, অ্যাকচুয়ালি নট। না, আমাকে প্রমাণ করেছো তো। দেখতে মানে ভীষণ কঠোর, তোমাকে দেখলেই আমি মনে ভীষণ হয়। দেখলে মনে হয় আই এম নট, এবং আমি প্রতিবাদে বিশ্বাস করি না। এটা তুমি ভাবছো যে এটা তোমার বলার না, কথা না, একটা not কি প্রতিবাদ। হচ্ছে, আমি হ্যাঁ। বললে কিছু মানুষ যারা শোনে। শোনে না, আমাকে ঈশ্বর যেটা দিয়েছেন সেটা হচ্ছে আমার উপর স্পটলাইটটা এখনো আছে। এবার এই স্পটলাইটটা আছে বলে তোমরা আমাকে ডেকেছো, হ্যাঁ, এবার তোমরা আমাকে ভালোবাসো। অনেকে অনেক কিছু বলতে পারেন না তার মনের কথা, সেটা আমি ফট করে বলে ফেলি, কিন্তু সেটা বলে যে বিরাট কিছু লাভ হয় তা নয়, কিন্তু তাতে তাদের একটা আনন্দ হয়, আমিও বলে ফেলি। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি যে প্রতিবাদ বিষয়টা অত সোজা নয়, এখন সব কিছুই ইকুয়েশনে চলে। ঠিক কথা, ওই প্রত্যেকবার সত্যি সত্যি কথাগুলো উঠে আসে। এতটা পথ হেঁটে আসার পর আরও একটা আন্তর্জাতিক নারী দিবস এসে গেল। তোমার কাছে কোন নারী, বা যদি আমি 3জন নারীর কথা বলতে বলি, যে ইন্সপিরেশন এখনো, বা কাদের থেকে পেয়েছো? 1 নম্বর আমার মা, 2 নম্বর আমার মা, 3 নম্বর আমার মা। তাহলে মায়ের কথা একটু বলো না আজকে। আমার মা না থাকলে, আমার বাবা, এটা সবাই জানেন, আমার প্রফেশনাল গান বাজনার এগেনস্টে ছিলেন। একদমই তাই, বাবার সঙ্গে লড়াই মেয়ে। হ্যাঁ, মেয়ের লড়াই, সেই লড়াইটা করেছেন কিন্তু আমার মা। এবং যে সাপোর্ট আমি ছোটোবেলায় বেলতলা গার্লস স্কুলে পড়তাম, আমার সেখান থেকে ইচ্ছে হলো একটা বড় মাঠ হলা স্কুলে যাব, যেখানে আমি খেলতে পারবো, যেখানে আমি গ্রিনারি দেখতে পাবো। কোনোভাবে আমি একটা গিয়েছিলাম কোনো কারণে, মাল্টিপারপাসে। আমার মা বাড়ির সকলের অজান্তে বলবো না, কারোর কোনো ইন্টারেস্ট ছিলই না, কী করলো না করলো, আমার মা সেইটা আমাকে ভর্তি করে দিয়েছিলেন।
আমার ইচ্ছে ছিল, কিন্তু ওটা আমার মার জায়গায়, মা যে জায়গায়, যে সংসারে যে জায়গায় থাকতেন সেইখান থেকে ওই স্টেপটা নেওয়া, এটা মানে ভাবার বাইরে, যে বাড়ির সবাই একরকমভাবে চলছে, এই মেয়েটা অন্যরকমভাবে চলবে, তাকে সাপোর্ট দিয়ে দিই। এইটা হচ্ছে 1 নম্বর ছোটবেলায় বুঝেছিলাম, সব থেকে ছোটবেলায়। তারও আগে বুঝেছিলাম যে আমি একদম পড়াশুনো করতাম না, আমার বাবা ভয়ঙ্কর রাগারাগি করতেন, পরীক্ষার আগে ধরতেন, আর আমি মানে একেবারে ইনস্ট্যান্ট মিথ্যে কথা বলতাম, মানে পড়িনি, হ্যাঁ পড়িনি, পরীক্ষা যে না, কোনো পরীক্ষা নেই তো, মানে একদম দুষ্টু বদমাইশ ছেলে মেয়েপুলেরা যেরম হয়, আমি সেরমই ছিলাম। তারপর ধরা তো পড়তামই, অত তো মানে মা বাবারা তো অনেকই বুদ্ধিমান। হ্যাঁ, তারপর প্রচণ্ড মার খেতাম আমি। তখন মা একদিন আমাকে বলেছিলেন যে, মানে মা এমন একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন সেটা আমি বলতে চাই না সকলের মধ্যে, সেটাতে বুঝেছিলাম যে কত পাওয়ারফুল মহিলা। আর একটা জিনিস বুঝেছিলাম, এটা কোনো মা বলবেন না, আমি যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, আমার মা তখন বলেছিলেন, তুমি কিন্তু বিয়ে করার মানুষ নও, বিয়েটা না করলে ভালো করতে ভেবে করো, কিন্তু এটা কোনো মেয়ের মা বলবে না। ঠিক ঠিক ঠিক। এই Ahead of মায়ের time. কথা বললে, আর যদি একটা গানের কথা বলি, তাহলে তুমি কোন গান ইচ্ছে করে গাইতে? এটা আমারই একটা গান আছে, সেটা মাকে নিয়ে না, হ্যাঁ। গানটা ঠাম্মা। কতটা গাইতে পারবো জানি না, আজকাল তো আর এইসব গানগুলো কেউ শুনতে চান না, গাওয়াও হয় না। লক্ষ্মী পুজো পৌষ পার্বণ, গল্প বলা দিন, কষ্ট হচ্ছে সেই ঠাম্মাকে আর পাবো না, যাবার আগে বলতো দিদি সময় হয়ে এলো, গিঁটগুলো তাই একটু করে আলগা করা ভালো, লক্ষ্মী পুজো পৌষ পার্বণ, গল্প বলা দিন, কষ্ট হচ্ছে সেই ঠাম্মাকে আর পাবো না। এই গানটা যে কথা দিয়ে শুরু করেছিলে, সেই কথা সূত্র ধরেই যদি বলি, সত্যি তো ওই কতগুলো চেনা গান বারবার গাওয়া গানেরই অনুরোধ আসতে থাকে। যে গান নিজের খুব ভালো লাগে গাইতে, সৃষ্টির মধ্যে একটা গল্প থাকে, সেগুলোর অনুরোধ কেউ করেন না। না, এটাও তো এটা একটা তো কষ্ট। তাদের দোষ নেই। হ্যাঁ, সম্ভব, এটা সব কিছুই যা দেখো, আমারও যেমন কপাল, যে ওই কটা গানই তো লোকে শুনতে চাইছেন 30 বছর ধরে, সেটাও তো একটা বিশাল কপাল। হ্যাঁ, কেউ তো তাই তো। বহু গান গেয়ে, আজকালকার প্রচুর বাচ্চা গান গাইছে, নতুন গান, সেই গানগুলো কেউ শুনছেন না। তারা আমরা যে সময়টা দিয়ে গিয়েছিলাম, তাদের সময়টা অন্যরকম সময়, ইচ্ছে থাকলেও করে উঠতে পারছে না। ফলে ঠিক আছে, ইটস ওকে। আর একটা জিনিস, আমরা সঠিক গানের সঠিক মার্কেটিং করতে পারিনি। এই আমি কিছু এটাই কিছু জিজ্ঞেস করছিলাম যে ধরো, মনে হয় না যে খামতি কোথায়, গানটা এত যত্ন করে বানানো? না, এগুলো মার্কেটিং এর সমস্যা। এগুলো যদিও তখন মানুষ খুবই গান শুনতেন, সেই সময়ে এই গানগুলো আমি বেশ গাইতাম, মানে বলতেন। এখন তো একটু ঝুমপড়াক্কা হয়ে গেছে সময়টা, এবং আমিও ঝুমপড়াক্কা হয়ে গেছি। তখন কিন্তু ফাংশন সে কত তো হতো। তোমার গান নিয়ে জুমপাড়াক্কা হয়েছে। হ্যাঁ, আমি ঝুমপড়াক্কা, আমার ভালো লাগে, আমার আই লাইক ইট। কারণ কেউ একটা জায়গায় গেলাম, লোকে কেউ বললো যে দিদি নাচবো, আর তাকে আমি আগে একটা কথা খুব বলতাম, যে আমি এন্টারটেনমেন্টের জন্য গান বাজনা করি না, আমি সমাজকে শিক্ষিত করার জন্য গান বাজনা করি। কিন্তু এখন এখন আমি বদলে উল্টো ফেলেছো। বলছি, আমি একজন গুড এন্টারটেনার, আমার সমাজ বদলানোর কোনো ক্ষমতাই নেই, এটা বুঝে গেছি, এটা রিয়েলাইজেশন। অর্থাৎ নিজেকে বদলাতে হ্যাঁ, হচ্ছে। নিজেকে বদলাতে হচ্ছে, কারণ আমি ওইটুকু করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। না, সত্রিকুল তো বদলেছে না, তাদের মানসিকতা বদলেছে, তাদের চয়েস অনুযায়ী ওদের তুমি যদি না করো, লোককে- এক্সিস্ট করা যাবে না। লোককে দোষ দিয়ে লাভ নেই। অর্থাৎ সেই নিজেকেই বারবার বদল করতে হয়। নিজেকে বারবার বদল করতে হয়, যখন সুযোগ পাই, সময় পাই, তখন এই গানগুলো গাই। হ্যাঁ, না, কিন্তু একটা জিনিস তো সত্যি শ্রীতমা, দেখ, লোপার যে আগের গানগুলো, সেগুলো তো একটা ইতিহাস, এবং এখন যে শুনতে চাইছি সে পুরোনো গানগুলো, তোমার গানগুলো, নিজের গানগুলো, তার মধ্যে তো তৃপ্তি তো ডেফিনেটলি আছে। সেটা আমি 100 বার গান গাইলে আরো বেশি তৃপ্তি। তার মানে এই নয় যে নতুন গান শুনুন, আমার পুরোনো গান আমারই তো গান, হ্যাঁ, প্রত্যেকটি ঠিক কথা। সন্তানই আজকে তোমার সমান। মানে
তুমি ভালো করে ভেবে দেখো না, মান্না দে তো এত গান গেয়েছেন, কিন্তু অনুষ্ঠান যখন করতেন ওই গানগুলোই Popular, কিন্তু হ্যাঁ, পপুলার হ্যাঁ, গানগুলোই গাইতেন। মানে আমি ওনার সব থেকে বেশি অনুষ্ঠান শুনেছি বলে আমি সেটা পরে খেয়াল করতাম, যখন যে কই ওনার তো কোনো বিরক্তি নেই। আচ্ছা, প্রত্যেকটাই ছোট ছোট জীবনের পাঠ। হ্যাঁ। এই যে বদলের প্রসঙ্গে আরেকটা কথা খুব জানতে ইচ্ছে করে, যে এখন তো সবাই, যেটা বললেও প্রতি মুহূর্তে সবাই শিল্পী হতে চাইছে, নিজেও তুমিও গান শেখাও, শিল্পী না, সেখানে সবাই রাজা হতে চাইছে। ও রাজা, হ্যাঁ, শিল্পীর চেয়ে অনেক বড় কথা, রাজা হতে চাইছে, ঠিক কথা। তাও তুমিও তো প্রতি মুহূর্তে গান শেখাচ্ছ, আজকে যারা শুনছে প্রতিনিয়ত চেষ্টাটা তো করতে হবে। তাদেরকে কি বলবে? আমরা জানি না আমরা বলেও বদলাতে পারবো, তাও মনে হয় যে এতদিন নিজের জার্নির পর কিভাবে শেখা উচিত বা কি না, মানসিকতাটা এটা থাকবে। তাদের দোষ দিয়ে কারোরই লাভ নেই। আমি এখনো পর্যন্ত মনে করি আমি কিছু শিখতে পারিনি। হুম, আমি যে গানটা গাই, আমি এর থেকে আরও অনেক 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 ভালো গান আমার গাওয়া উচিত ছিল। আহ, আর শেখাটা তো আরও অনেক বেশি উচিত ছিল, যেটা সত্যি কথা বলতে কি একটা ইন্ডাস্ট্রি চালানোর মতো, স্মল ইন্ডাস্ট্রি চালানোর মতো আজকে 95 থেকে চালিয়ে আসছি। যে কারণে আমার গলা তো যন্ত্র নয়, তা সেটার একটা ডেপ্রিসিয়েশন আছে, শরীরের একটা ডেপ্রিসিয়েশন আছে। কিন্তু আমার মনে হয় যে অনেকগুলো জীবন আমার জন্য স্মুথলি অনেকগুলো সংসার চলেছে আমার জন্য। কিন্তু একটা জিনিস সবসময় মনে হয়েছে, এটা আমার পপুলারিটি পাওয়ার পরে। কিন্তু এখন হচ্ছে পপুলারিটি তো এখন কেনা যায়, সোশ্যাল মিডিয়ায় এখন অনেক কিছু হওয়া যায়। এইটা ভীষণভাবে দেখছি যে সঠিক গানটা গাইতেই পারে না, সুরটা সঠিক লাগে না, বা তার কিছুই সে করে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এইটা আমাদের সময় ছিল না। কারণ আমার বাড়ির প্রত্যেক কটা মেয়ে তাহলে আজকে এই সময় থাকলে তারা প্রত্যেকে একটা একটা মানে তাদের অনেক কিছু থাকতো, কিন্তু তারা কখনো মনে করেনি যে আমরা এটা পয়সা দিয়ে করব, পয়সা দিয়ে করব, পয়সা দিয়ে করব। যদিও এখনও সবটাই তাই করতে হয়, আমাদের নিজের চ্যানেল আছে আছে, কিন্তু যোগ্য মানুষরা কিন্তু কিছু করছে না। আর সব থেকে অনেক কিছুই চিরকালই বোধহয় মানুষ একটু কুরুচির দিকে তাদের ঝোঁক বেশি। এটা যদি তুমি ইতিহাস ঘাঁটো তাহলে দেখবে যে এগুলোর দিকে আমাদের একটুখানি ঝোঁক বেশি। তাই এখন সোশ্যাল মিডিয়ায় মুড়ি মিছরি এক হয়ে গেছে, মানে সেই সবাই ঝোঁকটা আরো সব বেড়ে কিছু গেছে। করে গেছে, ফলে ঝোঁকটা আমরা দেখতে পাচ্ছি চোখে। আগে হয়তো একটু লুক্কায়িত হতো, এখন সেগুলো দেখতে পাচ্ছি। এর ফলের জন্য কিন্তু এইটা হচ্ছে, কারোর ধৈর্য থাকছে না। বাচ্চা গান শিখতে আসছে, তার বাবা বলছেন আমি অত দূর থেকে একে শেখাতে নিয়ে আসছি, ওর কিছু হবে তো। মানে এইটা তো মানে কি যে নেওয়া যায় না। এটা নেওয়া যায় না। মানে আমি তাকে দোষ দেব? আমি রেগেই যাই। যদি বাবা এরকম ভুল করেন তাহলে তার মেয়ের কি হবে বা ছেলের কি হবে? যে এটা তো হতে পারে না, আগে তো তুমি শেখো, কিছু হওয়াটা তো পরের কথা। সেই ধৈর্যটাই তো নেই। এই ধৈর্যটাই নেই। লোপাদি, নিজের গান, রবীন্দ্রনাথের গান, এই দুটোকে বাদ দিয়ে তারপর যদি বলি যে একলা থাকলে বা কোনো কোনো সময় এমন কোনো গান আছে যা তোমার খুব গাইতে ইচ্ছে করে বা কখনো গাও? আমার একলা থাকলে কোনো গানই গাইতে ইচ্ছে করে না। আমি অন্যের গান শুনি, অন্যের বাজনা শুনি। আচ্ছা, বা সেক্ষেত্রে এই যে বললো অন্যের গান শোনো, তখন কার গান শোনো? আমি ভীষণ ভালোবাসি আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শুনতে। আমি ঠুংরি শুনতে পছন্দ করি। আমার ভীষণ পছন্দের গায়ক হলেন ভীমসেন যোশী। আমি খুব ছোটোবেলায় তখন ঈশ্বর মানতাম না, আমার পড়ার টেবিলে ভীমসেন যোশীর ছবি থাকতো। মানে আমি এতটাই ভালোবাসতাম তাকে। তা আমি এই এসবই শুনি। ভালোবাসাটা কোথা থেকে গড়ে উঠেছিল? এটা বলে উঠতে পারবো না, এটা আচ্ছা, জানি না। আচ্ছা, আচ্ছা। এই ভালোবাসাটাও গড়ে উঠেছিল সমীর চট্টোপাধ্যায়ের থেকেই। অবশ্যই। হ্যাঁ, উনিই আমাকে আমার ভেতরে। মানে রেডিওটা তো তুমি শুনতে নিশ্চয়, তখন তো হ্যাঁ। আমাদের কাছে রেডিওটাই সব থেকে বেশি শোনার আমার একটা জায়গা সময় ছিল। রেডিও ছিল, প্লাস ওই ফ্ল্যাট টেপ রেকর্ডার ছিল সেইখানে। বারে গুলাম আলী খাঁ, ডিবি পালুস্কার, আর ওগুলো তখন ছোট ছোট ওই বন্দিশ কিছু থাকতো, ছোট ছোট যেগুলো রেকর্ডগুলো ছোট ছোট থাকতো। সে আমার চিরকালে আমি ফাঁকিবাজ, বড় কিছু মানে করার থেকে ছোট কিছু শুনে নিয়ে গিয়ে ফেলাটা সুবিধাজনক। বন্দিশ গাইতে খুব ভালো লাগতো, সেগুলো খুব কাজে লেগেছে আমার,
পরবর্তীকালে। আর এই যে তোমার বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আগ্রহ বা এই ছোট ছোট অথচ তার মধ্যে একটা কোনো আমাদের সংস্কৃতির ছাপ আছে, সেই জায়গা থেকে কি কোথাও সহজ পরবের চিন্তা ভাবনা বা এরকম একটা পরবের না চিন্তা না, ভাবনা কি করে সহজ করেছিলে? পর্বের চিন্তার সম্পূর্ণ কারণ হচ্ছে কালিকা প্রসাদ ভট্টাচার্য এবং রাজীব, মানে এবং দোহার। ওরা দুজন আমার কাছে এসেছিল। আমি সেই সময় বাজা গাজা বলে একটা ফেস্টিভ্যালে গাইতে গেছিলাম। ফেস্টিভ্যালটা কিউরেট করতেন শুভা মুদগাল এবং তার হাজব্যান্ড অনিশজি, পুনাতে। এটা একটা ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল ছিল। তা সেখানে আমি বাংলা গান গাইতে গিয়েছিলাম। শুভাজি শুনেছিলেন আমার গান এবং আমার আধুনিক গান হিসেবেও এটা একটা অদ্ভুত লাগে। ফেস্টিভ্যালটা বন্ধ হয়ে গেছে, এটাও একটা দুঃখের কারণ। বলেছিলেন ইউ মাস্ট সিং বেনি মাধব। আমি বেনি মাধব ইজ আ মডার্ন সং, মডার্ন। বলছি নো নো, দিস ইজ কীর্তন। ও তা যাই হোক, এটা কালিকা প্রসাদ এসেছিল ওরা একটা পরব করবে বলে। হ্যাঁ। আমার তার মধ্যে আমার সমস্ত কিছুই খুব বড় করে করতে ইচ্ছে করে, এটা দোহার পরব হিসেবে করার কথা ছিল। আলাম দোহার পরব করছো কেন, আমিও তোমাদের সঙ্গে জুটি, চলো বড় করে একটা কিছু করা যাক। সেই থেকে সহজ পরব শুরু হয়। তারপর বেনি এখন যখন মাধব- ভাবো যে কি কি শোনাবে, তার পিছনে কি করে রিসার্চ ওয়ার্ক বা কি ভাবনা থাকে যে নতুন নতুন জিনিস উপহার দেবে, নাকি আমরা যেটা জানি না সেই শিকড়ের টানগুলোর সাথে আমাদের হ্যাঁ, পরিচয় করাবে? সেটাই করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, হ্যাঁ। কিছু জনপ্রিয় জিনিস আমরা নিয়ে আসি। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, যেটা কলকাতা আগে দেখেনি, কখনো শোনেনি। একদম তাই। আমাদের কাছে মামে খান, অচেনা। রাজস্থানের মামে খান এসেছিলেন প্রথম কলকাতায়। উনি তার আগে কখনো কলকাতায় আসেননি। এখন তো মামে খান বিশ্ববিখ্যাত। একদম। বিপুল ছেত্রী, নেপালি সিঙ্গার, এত পপুলার ওখানেতে। আমরা কিন্তু প্রথম কলকাতায় নিয়ে এসেছিলাম। এই আমাদের জেনারেশনে, নতুন জেনারেশনের সঙ্গে যারা হয়তো বিষয়গুলোর সঙ্গে পরিচিত যেমন নয়। এবারে নিমাড বলে একটা হ্যাঁ। টিম এসেছিল, তারা প্রথম কলকাতায় কলকাতায়, অনুষ্ঠান করলো। হ্যাঁ। এইরকম অনেক কিছুই আমরা প্রথম নিয়ে আসি। বেনি মাধবের কনসেপ্টটাও তো নতুন। সমীর চট্টোপাধ্যায় যেভাবে তৈরি করলেন বেনি মাধব, যে সময়টা লঞ্চ করেছিল, তুমি যেভাবে বেনি মাধবকে নিয়ে এসেছো, সেই কানটা মনটা তো ছিল না। না, তারপর এটার জন্য আমি হচ্ছি সবকিছুর না একটা মাধ্যম, জানো। কারোর কোনো ইচ্ছে, কারোর কোনো চাহিদা, কারোর কোনো কি বলবো কাজ, সেটা আমার মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেছেন। এবং experiment একটা। সমীর চট্টোপাধ্যায় নিজে গাইতে পারতেন না, কিন্তু তিনি এই কাজটা করেছিলেন এবং আমার মতো একটা সাহসী মেয়ে পেয়েছিলেন বলেই আমি বেনি মাধব গাইতে পেরেছিলাম। এবং বেনি মাধব ঠিক গানের মতো গাওয়ার মতো নয়। সেই সময় সত্যি কবিতার যে গানগুলো আমি গেয়েছি, সেই কবিতার গানগুলো কিন্তু ঠিক গানের মতো গাইতে গেলে গাওয়া যাবে না, এখনও গাওয়া যাবে না। মানে শুনতে মনে হয় যে খুব সহজ গান, কিন্তু অ্যাকচুয়ালি খুব অন্যরকম গান। তুমি অন স্টেজ যখন এই গানগুলো গাও, তোমার জেস্চার, তোমার কি বলে রেন্ডারিং, সবটা না মিলিয়ে এত জীবন্ত হয়ে ওঠে এবং এত প্রাসঙ্গিক হয়ে ওঠে, সেইটা কিন্তু সব শিল্পীর পক্ষে তো সম্ভব না, না। এইটার জন্য টিপিক্যাল গান গাইবো বলে গান গাইলে হবে না। এটার মধ্যে সব কিছু, এটার মধ্যে নাটক আছে, এটার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস আছে, এটার মধ্যে জীবন দেখা আছে, এটার মধ্যে মানে অনেক কিছু আছে। আচ্ছা, এখন এটার মধ্যে ছক ভেঙে বেরোনো আছে। না, ভেঙে এটার ফেলে। মধ্যে আরেকটা জিনিস আছে। সমীর কাকা দেখতে পেতেন লোপার মধ্যে, আমার নিজের কানে শোনা, লোপা যদি অভিনয় করে, অভিনয়টাও ভীষণ ভালো না, ওটাই তো পারবে। বললাম তোমাকে জয়শ্রীদি, যে ছক ভেঙে বেরোনো আছে। কারণ লোপাদি সেই অর্থে বারবারই দেখো, তো পুরো লোপাদির এতদিনের যাত্রাও যদি দেখো, ঠিক বলেছে। আমার মনে হয় ঠিক বলেছে কথাটা বলা বলে আমার মনে হয় ভীষণ সহমত আমি, ঠিক। যে প্রত্যেকটা মাধ্যম হিসেবে কাজ করেছে। ঠিক। যে এই যে একটা সাহস, যে ছক ভেঙে চলতে চেয়েছে, তার মধ্যে দিয়ে সমীর চট্টোপাধ্যায় ওনাকে দিয়ে করিয়েছেন। যে পরবটার কথা আমরা বলছিলাম, ভেবেছে একজন, কিন্তু মাধ্যম মানে কোথাও লোপাদি মানে গুড সোল, তাকে একদম। দিয়ে বললে কোথাও সেই কাজটা কি জানি, আর কেমন আমার হয়ে হচ্ছে যায়। ওই জেদটা আছে, হ্যাঁ। যে জেদটা করেই ছাড়বো। তুমি এখন কবিতা পড়ো, মানে তুমি তো কবিতার খুব গান দিয়ে মাঝে মধ্যে, জনপ্রিয়, খুব বা মনে মাঝে হয়? মধ্যে। না না, কবিতাটা আমার কবিতা পড়াটা আমার সাবজেক্ট নয়। হ্যাঁ। তবে খুব খুব বা ফ্যাসাদে পড়লে আর কোনো কবিতা এখন মনে হয় যে এইটা গান করলে বেশ ভালো হয়? না না না, কারণ মানুষটা চলে গেছেন। আমি এই কবিতার গান করার ভরসাটাই আর কারোর ওপর করে উঠতে পারি না।
কারণ দুটো শক্তি চট্টোপাধ্যায়ের ভালোবাসতে বলো কবিতা বা গানটা, দুটো কবিতাকে একসঙ্গে বেছে একটা গান করা হয়েছে। আমাকে মীনাক্ষীদি বলেছিলেন যে এটা কি করে উনি পারলেন বলো তো। বললাম সেটা তো আমিই জানি না, ওটা উনিই জানেন উনি কি করে মিলিয়েছে, মানে কোথাও বোঝা যাবে না যে দুটো আলাদা কবিতা একটা গানে এসেছে। একটু একটু শুনি প্লিজ। আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয় বাহিরে নয়, ভিতরে জলে ভাসতে বলো, আমায় ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো, ভীষণ ভালোবাসতে বলো। এরপরে একটা লাইন আছে, একটু কথা কইলে ভালো, একটু সবুর সইলে ভালো, এক মুহূর্ত রইলে ভালো, নইলে কিছুই পাচ্ছ না, বাহিরে নয়। আর একটা লাইন স্ট্যাঞ্জা হচ্ছে, এক গলা বুক ডুবলে জলে, আমায় ভালো, মানে কি করে যে মিলিয়ে বাহিরে নয় বাহিরে নয়, ভিতর জলে, মানে সবটাই, কোনোটাই যে সুপারফিশিয়াল নয়, মানে সবটাই ডুবতে হয়, গভীরে যেতে হয়, যেটা এখনকার সময়ে নেই, আমরা গভীরতাটা হারিয়ে ফেলেছি। সেইখান থেকেই লোপামুদ্রা মিত্রের যদি ভালোবাসা সংজ্ঞাটা যদি জিজ্ঞেস করি, কি গো? ভালোবাসা মানে ভালোবাসা, এবং মানুষ নির্বিশেষে ভালোবাসা, শেষ বারেক ভালোবেসে যে জন্ম, যে দেবতা সম সেই ধন্য, দ্বিতীয়বার পুনঃপ্রেমে যে পড়ে মূর্খের অগ্রগণ্য, আমিও সে দলের মহারাজ, দুবার প্রেমপাশে পড়ি, তপন শশী তারা হাসিয়া মরে, আমিও হাসি আর মরি। ওহো ওহো, কি কথা কইলে! কিন্তু কত একটা একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। একটা প্রশ্ন, জয় সরকার হাজব্যান্ড না সুরকার, কোনটা তোমার কাছে ওই ভালোবাসা? একটা ভালো ছেলে। সোজা সাপটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে, তোমার দুটো অপশনে কোনো একটা বলেনি। বেনি মাধব লোপা আর হই হই করে বাঁচা লোপা, এই জার্নির মধ্যে আজকে লোপা ঠিক নিজেকে কোনখানটা দেখে? বেনি মাধব লোপা, তোমার বাড়ি যাব, গানের বাড়ি যাব। আপাতত আমাদের বাড়ি এসে আমরা ধন্য হলাম, এরকম একটা আড্ডা আমাদের খুব একটা হয় না। লোপামুদ্রা মিত্র ভীষণ ব্যস্ত, কিন্তু তার মধ্যে গান কথা ওই যে দুটোই তোমার একসাথে, মানে মা সরস্বতী দুটোই আশীর্বাদ করেছেন আর কি। একটা আমার বলার রয়েছে, এই বাড়িটা এমন একটা জায়গা, এখান থেকে তো শুরু, অনেকেই জানেন না আমি রেডিওতে ভজন এবং রবীন্দ্রসঙ্গীত গিয়ে বড় হয়েছি, আমি সবে বলতে যাচ্ছিলাম এই কথাটা। ফলে এই বাড়ির টান যে কি টান, এটা মা বাবার প্রতি টানের মতো, এইটাই আমার ভালোবাসা, এটাই আমি। এই টানে বারবার এসো। হ্যাঁ, অন্তত আজকে বিশেষ দিনে তোমায় পেলাম, কিন্তু তার মানে এই নয় যে আরো বিশেষ বিশেষ দিন আসবে তখনও তোমায় পাবো। একেবারেই। আর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি, কারণ একটাও রবীন্দ্রসঙ্গীত গাইবে না, এই কেমন যেন হয় মনে হয়। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। আমরাও চেষ্টা করি সবসময় এরকমভাবে থাকতে, আর লোপাদি এলে সত্যি সত্যি আমাদের না মনে হয় যে সেদিন যেন আমরা সবাই রাজাই হয়ে যাই। খুব ভালো থাকো তুমি, এরকম থাকো, এত বছর ধরে আছো, আগামী যত বছর থাকবে ঠিক এরকমই থাকো। হ্যাঁ নিশ্চয়ই। তবে আর এবং আমাদের মনে হয় যে সেই ভাইবটা আমরাও তোমার থেকে প্রায় প্রত্যেকবার, আর তোমরাও তোমাদের ভালো ভাইবস গুলো আমাকে দাও, যাতে আরো কাজ করতে পারি। আর দুটো রিংয়েই ফোনটা তুলো, ব্যাস। এটা চাপ। তাহলে আজকের মতো এই গানের রেশ নিয়ে আমরা শেষ করি। খুব ভালো থাকুন, আর সঙ্গে সঙ্গে এখনো আমাদের অনুষ্ঠান শেষ হয়নি, তাই আজকে কিন্তু কোথাও যাবেন না, আমাদের এই বিশেষ অনুষ্ঠান চলতে থাকুক। হ্যাঁ, আমি শ্রোতমা, আর সঙ্গে জয়শ্রী। আমি জয়শ্রী। এতক্ষণ ছিলেন লোপাদি লোপামুদ্রা মিত্র।